নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন যুব আইকন নামে খ্যাত বর্তমানে টিআইডিসির মাননীয় চেয়ারপারসন শ্রী নবাদল বণিক। সরাসরি আমরা ওনাকে কিছু প্রশ্ন করে নেব জনতার দরবারে। নবাদল বাবু মহাশয়, আপনাকে স্বাগতম দ্য সোশ্যাল বাংলার। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি থাকবে, আপনার হাতে দায়িত্ব আসার পর কতটুকু উন্নয়ন হয়েছে ত্রিপুরার ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রটা বলে আপনার মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে 2018-তে নতুন সরকার আসার পর থেকে এই রাজ্যের বিশেষ করে যুব ভাই বোনদেরকে একটা সময় চিন্তা ছিল শুধুমাত্র সরকারি চাকরি করা, এবং তারা যে নতুনভাবে স্ব-উদ্যোগী হতে পারে এবং তারা নিজেদের মাধ্যমে আরও হাজারটা যুব ভাইদের বোনদেরকে কর্মসংস্থানের ব্যবস্থাপনা করতে পারে, সেটা হয়তো এই রাজ্যের করেনি, আমি সেটা বলিনি, কিন্তু বিশেষ সংখ্যায় সেটা আগে সরকারের সময়কালে সেটা ভাবতেও পারেনি। শুধুমাত্র ভাবতো শুধু সরকারি চাকরি তাদের কর্মসংস্থান। কিন্তু 2018-তে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের সরকারের তরফ থেকে সরকারের সমস্ত প্রতিনিধিগণ প্রত্যেকটা মানুষকে জাগিয়ে তুলেছে, এই রাজ্যের যুব ভাই বোনদেরকে জাগিয়ে তুলেছে এবং তাদেরকে আত্মবিশ্বাস, একটা সরকারের আত্মবিশ্বাস যুব ভাই বোনদের কাছ থেকে পৌঁছে গিয়েছে, আত্মবিশ্বাস যে এই যুব ভাই বোনরা নিজেদের উদ্যোগে, স্ব-উদ্যোগে সরকারের সাহায্য নিয়ে, ব্যাংকার্সদের সাহায্য নিয়ে সে কিভাবে নিজেকে স্ব-উদ্যোগ করতে পারবে এবং সেই দিশায় সরকারের প্রত্যেকটা প্রতিনিধিগণ কাজ করছে। এবং বিশেষ করে যেহেতু টিআইডিসি বা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমাকে সরকারি তরফ থেকে দায়িত্ব দিয়েছে এবং এর আগেও যিনি ছিলেন এবং রাজ্যের যিনি ইন্ডাস্ট্রি মিনিস্টার আছেন, প্রত্যেকে মিলে প্রত্যেকের কনসেপ্ট হচ্ছে কি এই রাজ্যের যুব ভাই বোনদেরকে কিভাবে সহযোগী করা যায় এবং তাদের মাধ্যমে আরো বেশি কিভাবে হাজারো কর্মসংস্থান কিভাবে করা যায় সেই দিশায় সরকার কাজ করছে। এবং আপনি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনাকে বলতে চাই, আমরা 2018 সালের আগে এই রাজ্যের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলো ছিল তার মধ্যে মাত্র 164 জনকে 2018 অবধি 164 জনকে মাত্র অ্যালটমেন্ট দিতে পেরেছে তারা। মানে যারা ফ্যাক্টরি স্থাপন করবে, যারা নতুন করবে, ইনফ্রাস্ট্রাকচার করবে, যারা কর্মসংস্থান করবে। এবং তার সাথে যদি আমরা 7 বছরের দিকটা যদি আমরা চিন্তা করি, আমাদের সরকারের 7 বছরের সময়কালে সেই সংখ্যাটা 200-র বেশি হয়েছে। এবং আজকের দিনে আপনারা দেখেছেন কিছুদিন আগেও যে বুজ্জনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মধ্যে যারা ফ্যাক্টরির জন্য জায়গা নিয়েছিল, যারা ইনফ্রাস্ট্রাকচার করতে পারেনি, বা বিভিন্ন সময় একটা এই রাজ্যের মানুষরা বলতো, অনেক সময় আমরা শুনেছি যে শুধুমাত্র সাবসিডির জন্যই নাকি ত্রিপুরাতে আসে। এই কথাটা আমরা দেখেছি। কারণ কেন কি, অনেক ফ্যাক্টরি স্টার্ট আপ করার আগেই কিছু ইনফ্রাস্ট্রাকচার করে সেটা চলে গিয়েছে এবং সেইটা দেখা গিয়েছে ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছে, এখান থেকে লোন নেওয়া হয়েছিল। এবং আমরা কিছুদিন আগে সেই ইন্ডাস্ট্রিয়াল সাইডে গিয়ে আইন মেনে তাদেরকে বারবার নোটিশ দেওয়ার পরও যখন জবাব দিচ্ছিল না, আমরা তাদের ক্যান্সেলেশন করে আমরা যারা এই রাজ্যের বা বহিরাজ্যের যারা ইনভেস্টার করার জন্য আসছে, যাদেরকে আমরা জায়গা দিতে পারছি না, খালি জায়গা নেই, আমরা ওই ফ্যাক্টরিগুলো যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল তাদের সাথে প্রথমে আমরা কথা বলেছিলাম যে তারা রিস্টার্ট কিভাবে করতে পারবে, তাদেরকে আরো সাপোর্টের কি দরকার। সমস্ত জায়গায় যারা যারা বলেছে যারা না আমরা করতে পারবো না, আমরা ফেইলিওর হয়ে গেছি, বা যাদেরকে আমরা কন্ট্যাক্ট করে পাচ্ছি না, আমরা তাদেরটা ক্যান্সেলেশন করে আবার যারা নতুন করে যারা স্ব-উদ্যোগী হয়েছে তাদেরকে আমরা সেই ল্যান্ডটা অ্যালটমেন্ট দিচ্ছি। কারণ শুধুমাত্র লক্ষ্য একটাই, এই রাজ্যের যুব ভাই বোনদের তাদের মাধ্যমে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থাপনা করা যায়। একটা পজিটিভ সরকার যে প্রত্যেকটা মানুষকে কিভাবে এই রাজ্যের যুব ভাইদেরকে কিভাবে কর্মসংস্থানের দিকে এবং নিজেরা স্ব-উদ্যোগী বানানো যায় সেই দিশায় যদি এই রাজ্যের যুব ভাই বোনরা যদি স্ব-উদ্যোগী বা কর্মসংস্থানের দিকে যদি না এগিয়ে যায়, তাহলে এই রাজ্য কখনো ডেভেলপমেন্ট হবে না। আপনার রোডস, কানেক্টিভিটি সমস্ত কিছু করতে পারবেন, কিন্তু রাজ্যের যুব ভাই বোনরা যদি স্ব-উদ্যোগী না হয়, তারা যদি নিজস্ব কর্মসংস্থানের দিকে যদি না এগিয়ে যায়, তাহলে কখনো ডেভেলপমেন্ট সম্ভব না। সারা বিশ্বের বিরুদ্ধে আমি বলতে পারি, কোনো সরকার, সারা বিশ্বের কথা বলছি, কোনো সরকার
কোনো সরকার কোনো বিশ্বের সারা লোকজনকে সরকারি কর্মচারী সরকারি চাকরি দেওয়া সম্ভব না। সম্ভব হচ্ছে কি তাদের স্ব-উদ্যোগী করা, তাদের সরকারের বিভিন্ন পলিসির মাধ্যমে ভালো স্কিমের মাধ্যমে তাদেরকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিশায় নতুন নতুন তাদের মাধ্যমে যেন আরও হাজারটা যুব ভাই বোনরা যেন কর্মসংস্থানে এগিয়ে আসে সেই দিশায় কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে দেখুন আপনারা যারা মিডিয়া বন্ধুরা যারা আছেন, আপনাদের আজকে থেকে 2018 আগে যদি বলি আমি হাতে গোনা কয়েকটা চ্যানেল থাকবে মাত্র, কিন্তু আজকে একটা মিডিয়া মাধ্যমেও হাজার হাজার যুব ভাই বোনরা এই রাজ্যের যারা তাদেরকে স্কিলের মাধ্যমে ট্যালেন্টেড হচ্ছে। আজকে আমরা ভাবতে পারি না যে এই রাজ্যের যুব ভাই বোনরা আজকে বড় বড় টিভি চ্যানেলে বা বড় বড় জায়গায় কাজ করছে, শুধুমাত্র এই সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গির জন্যই সেটা করা সম্ভব, না হলে কখনোই সম্ভব হতো না। তাহলে আগেও একটা সরকার ছিল, 7 বছর আগে কেন হয়নি, আজকের দিনে কেন হচ্ছে, এটা সবাই জানে মানুষ। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, এই রাজ্যের যারা সিনিয়র ব্যক্তিবর্গরা যারা আছেন, যারা আমার অভিভাবকরা যারা আছেন, আপনাদের কাছে একটা আপিল করতে চাই, আমাদের কিছু মাইন্ডসেট আমাদের পরিবর্তন করা দরকার। আপনারা দেখবেন অনেক সময় 20-21 বছরের ছেলেটা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সে দেখা যাচ্ছে কি 30 বছর বা 31 বছর অবধি কিছু করছে না, তার কনসেপ্ট অনেকটা রয়ে গেছে এখনো, যে একদিনে তো পরিবর্তন করা সম্ভব না মাইন্ডসেট। তার মাইন্ডসেট হচ্ছে কি না আমরা সরকারের পিছনে ঘুরাই, আমি কারোর পিছনে ঘুরি, যদি আমার সরকারি কিছু একটা ব্যবস্থাপনা হয়। কিন্তু আমি বলবো বিরোধী থেকে আরম্ভ করে সমস্ত ভাই বন্ধুদেরকে আমি বলতে চাই, আমার পড়াশোনা কমপ্লিট করার পর প্রাইভেট সেক্টরে হোক, নিজের মাধ্যমে হোক, কোনো না কোনো জায়গায় স্ব-উদ্যোগী হোক এবং কোনো না কোনো জায়গায় যেন কর্মসংস্থানে যেন আপিল হয়। কারণ আজকে দেখবেন আমাদের রাজ্যে আমরা বলি যে কর্মসংস্থান নেই, অপর দিক দিয়ে বলি যে লোক পাওয়া যাচ্ছে না। তাহলে তো একটা জায়গায় আসতে হবে যে আসলে কি কর্মসংস্থান নেই, নাকি আমাদের কাজ করার মানসিকতা নেই, যে না আমি কাজটা করবো না, এই মানসিকতাটা নেই, সেটাকে ফাইনালাইজ করতে হবে। যদি বলি যে না আমাদের রাজ্যে কাজ নেই, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করবো যে এই রাজ্যে কেন তাহলে ওয়েস্ট বেঙ্গল বলুন, আসাম বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, সমস্ত জায়গায় লেবার আসছে। এবার আপনি বলবেন না আমরা তো লেবারের কথা বলিনি, যারা এডুকেশন নিয়ে আসে তাদের কথা বলছি। আমি সেই ক্ষেত্রেও বলি আপনাকে, আজকে যে প্রাইভেট সেক্টরে বিভিন্ন ব্যাংক থেকে আরম্ভ করে আজকের দিনে 5 স্টার হোটেল বলুন বা বিভিন্ন কর্পোরেট জায়গাতে আপনারা যদি দেখবেন আমার মনে হয় 70% বেশি এমপ্লয়ি অন্যান্য স্টেট থেকে এসে কাজ করছে। তাহলে আমাদের গেপিংটা কোন জায়গায়, যে আমরা কি আসলে প্রাইভেট সেক্টরে কাজ করব না, না আমাদের কাজ করার মানসিকতা নেই, না কাজ নেই, সেটা আগে বুঝতে হবে। আমি প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে বলতে চাই, প্রত্যেকটা ভাই বোনদেরকে বলতে চাই, চলুন আমরা পলিটিক্স তো করব, রাজনীতি করব, সরকার আসবে সরকার যাবে, কিন্তু আমাদের প্রত্যেকটা যুব ভাই বোনদের দরকার আগে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেরা স্ব-উদ্যোগী হয়। কেন সে কথাটা বলছি, এটার জন্য আমরা বলি না যে আজকে নেশামুক্ত ত্রিপুরার কথা বলি। আপনি দেখবেন একটা যুবক যখন তার 21 বছরে তার নিজের পায়ে সে নিজে দাঁড়িয়ে যখন নিজের ইনকামটা সে নিজে করবে না, সে কখনো নেশার বিপদে যাবে না। আমি বলতে পারি যে ছেলেটা হয়তোবা দেখবেন কি তার কোনোদিন অভাব পড়েনি, অ্যাভেলেবেল তার ফান্ডিং পেয়েছে বা যা কিছু পেয়েছে, সে দেখবেন সে বিপদে চলে গিয়েছে। তো আমাদের মা বাবা, আমাদের গার্ডিয়ানরা যদি আমাদের প্রত্যেকটা ভাই বন্ধুকে যদি পাড়ার প্রত্যেকটা ছেলেদেরকে বোঝায়, প্রত্যেকটা ছোট মেয়ে বা ছোট ছেলের সমান যাদেরকে থাকবে পাড়ার মধ্যে, তাদেরকে যদি বোঝানো হয় যে না তুমি পড়াশোনা কমপ্লিট করার পর তুমি কিছু না কিছু করো, সরকারি ইন্টারভিউস গুলো ট্রাই করো, তার সাথে সাথে তুমি প্রাইভেট সেক্টরও স্ব-উদ্যোগী হোক। এবং সরকারের হাজারটা স্কিম আছে, তুমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো ভালো স্কিম আছে। সরকারের আজকে ফ্রেন্ডলি সরকার, আজকে মুখ্যমন্ত্রী বলুন বা আমাদের মন্ত্রী মহোদয় বলুন বা বিধায়ক মহোদয় বলুন, প্রত্যেকের সাথে মানে খুব ইজিলি তাদের সাথে দেখা করার ব্যবস্থাপনা আছে, তাদের থেকে সাহায্য নেওয়ার ব্যবস্থাপনা আছে। তো এই সরকারটা একটা ফ্রেন্ডলি সরকার। আমি প্রত্যেকটা যুব ভাই বোনদের কাছে বলবো যে তোমরা নিজেরা স্ব-উদ্যোগী হও, শুধুমাত্র পজিটিভ দৃষ্টিতে তোমরা এগিয়ে যেতে পারবে, নেগেটিভ দৃষ্টিতে কখনো এগিয়ে যেতে পারবে না। এবং বিরোধী ভাই বন্ধুরা যারা আছে, বিরোধিতা করার জন্য শুধুমাত্র বিরোধিতা করবে সেটা যেন না থাকে। আমি বলবো যারা বিরোধী ভাই বন্ধুরা আছে তারাও যেন স্ব-উদ্যোগী হয়। আজকের দিনে বিরোধী ভাই বন্ধুরা শুধুমাত্র আন্দোলন করে সময় না নষ্ট করে, আমি বলবো তারাও যদি স্ব-উদ্যোগী হয়, তাদের মাধ্যমেও দেখবেন এই রাজ্যের হাজারো যুব ভাই বোনরা স্ব-উদ্যোগী হতে পারবে, তাদের মাধ্যমে কর্মসংস্থান হবে। আমরা চাই এই রাজ্যকে ডেভেলপমেন্ট করার জন্য সবাই মিলে এগিয়ে আসতে হবে, একা কারোর পক্ষে সম্ভব না। এই সরকার বন্ধুত্বপূর্ণ সরকার, সেটা আমি বলতে পারি। খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। সেখানে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকবে। রাষ্ট্রবাদী সরকার বলে পরিচিতি পেয়েছে আপনাদের সরকার, সেখানে দাঁড়িয়ে বিরোধীদেরও আপনারা যথেষ্ট সম্মান দেন।
এটা সবাই জানে। তো সেখানে বিরোধীদের একটা প্রশ্ন আছে যে রাজ্যে শিল্পোন্নয়ন নাকি সেরকম হয়নি। সেক্ষেত্রে আপনি মাননীয় চেয়ারপারসন হিসেবে কি বলবেন টিআইডিসি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আর্গুমেন্টে যাচ্ছি না। যারা এই কথাটা বলে তাদেরকে প্রশ্ন করুন, তাদের সময়কাল 25-30 বছর তারা এই রাজ্যে রাজত্ব করেছিল, তখন তাদের সময়কালে কয়টা হাইওয়ে ছিল, তাদের সময়কালে কয়টা ইন্ডাস্ট্রি এখানে এসেছিল। আমি আপনাদেরকে বড় বড় 2-4টা ফ্যাক্টরির কথা বলি। ডিএস গ্রুপের যে ফ্যাক্টরি ছিল, যে রাবার থ্রেড বানাতো, 2016 সালে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তারা নতুন করে আবার 2019-এ সেই ফ্যাক্টরিটা আবার রিওপেন করা হয়েছিল আমাদের সরকার আসার পরে। 2023-এ আমি যখন চেয়ারম্যান হই, তারপরে তাদের সেকেন্ড ইউনিট আবার নতুন করে স্টার্ট করা হয়েছিল। আপনারা জানেন যে ধর্মপালের যে রোল ফ্যাক্টরিটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আজকে থেকে 6-7 মাস আগে আমাদের সময়কালে সেটাকে আবার জিন্দাল গ্রুপ সেটাকে টেক অফ করা হয়েছিল। কিছুদিন আগে একটা রাবার ফ্যাক্টরি, কেরলের বাইরের ফ্যাক্টরি, সেটা বন্ধ ছিল। আমাদের রাজ্যের যুবক, আপনাদের সিপাহীজলা জেলার যুবক, সে ব্যাংক থেকে টেক অফ করে সেটাকে নতুন করে স্টার্ট আপ করছে। আজকে যদি কিছুই না হয়ে থাকে, রাজ্যের মধ্যে প্রথম প্লাইউড ফ্যাক্টরি আমাদের সরকারের সময়কালে হচ্ছে। আমাদের সময়কালে এই রাজ্যের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রায় 1000 কোটি টাকার ডেভেলপমেন্ট আমাদের সময়কালে হচ্ছে, তখন কেন হয়নি সে প্রশ্নটা করুন। আমি বারবার বলি, কোনো বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বিরোধীদেরকে বলুন আমার সাথে বসার জন্য, অফিসে এসে বসার জন্য, বা কোন জায়গায় বসবে, আমরা বসতে রাজি আছি, বসে আলোচনা করব। যদি আমাদেরও কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, বিরোধীদের যদি কোনো ভালো সাজেশন থাকে, সেই সাজেশনটা নিয়ে আমরা কাজ করব। কেন আমরা কাজ করব না? আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই, কারণ সবার থেকে যে ভালো কনসেপ্ট সবার থেকেই নিতে লাগবে। বিরোধীদেরকে আমি তো বারবারই যখনই আমি মিডিয়ার সামনে আসি তখনই বলি যে বিরোধিতা শুধুমাত্র বিরোধিতা করার জন্য আমরা বিরোধী দল করব, সেটা যেন না থাকে। আমি চাই একটা পজিটিভ দৃষ্টিতে সরকারের যেই দিকগুলো আরো বেশি করে কাজ করতে পারবে সেই দিকগুলো দেখিয়ে দেয় বিরোধীরা। একটা সরকার যেখানে থাকবে, বিরোধী দল যদি না থাকে, তাহলে সরকারটা সঠিকভাবে চলতে পারে না। সেটা আমাদের দেশ, আমরা বলতে পারি। তার জন্য আমি বলবো যে বিরোধিতা শুধুমাত্র বিরোধিতা করার জন্য না করে, আপনাদের সময়কালে কি কাজটা করেছিলেন আর এই সময়কালে কি কাজটা করেছিল সেটা রাজ্যের মানুষ জানে। এক কথায় যদি বলি, 17-18-তে এই রাজ্যের বাজেট ছিল 14,000 কোটি টাকার বাজেট। আজকের দিনে সেই বাজেট হয়ে গেছে 33,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে বুঝতে পারে রাজ্যের মানুষ, রাজ্যের জনগণ এই রাজ্যটাকে কোথায় কোন দিক দিকে এগিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে আজকের দিনে থেকে আজকে 7-8 বছর আগে যদি আপনারা যখন বাইরে কোনো জায়গায় যেতেন, আপনাকে যদি বলা হতো আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলতেন ত্রিপুরা বা আগরতলা, তখন বাইরের মানুষরা বলতো আমাদেরকে এটা কি বাংলাদেশ নাকি না। আজকের দিনে ত্রিপুরা, আগরতলা না, শুধু আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো, বুদ্ধগঙ্গা আর কৃষ্ণনগরের কথা বললে অব্দি জানতে পারে সেটা ত্রিপুরার মধ্যে আছে। সেটা হচ্ছে ত্রিপুরার ডেভেলপমেন্ট। এবং বিশেষ করে আজকে থেকে 7 বছর আগে মাত্র একটা হাইওয়ে ছিল, আজকে 6-6টা হাইওয়ের কাজ চলছে। প্রত্যেকটা সেক্টরে আমাদের সরকার, যেমন এডুকেশন দপ্তরের দিক দিয়ে খুব ডিপতে গিয়ে কাজ করছে, হেলথ সেক্টরে ডিপতে গিয়ে কাজ করছে। এডুকেশন, হেলথ, বিশেষ করে এমপ্লয়মেন্ট, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে এগ্রিকালচার সেক্টর, যুব, মহিলা, প্রত্যেকটা সেক্টরে এক সমানে কাজ করছে সরকার। কারণটা কি? প্রত্যেকটা সেক্টরে যদি না কাজ হয়, ত্রিপুরা কখনো ডেভেলপ হবে না। এবং বিশেষ করে আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি, উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এই রাজ্যের যদি এডিসি ডেভেলপমেন্ট না হয়, তাহলে এই রাজ্যটা কখনো ডেভেলপমেন্ট হবে না। তাহলে বুঝতে হবে আমাদের আগরতলাতে যেরকম সমপরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গায় টাকারজলাতেও ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গায় বিশ্রামগঞ্জে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গায় ধর্মনগরও ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গায় কাঞ্চনপুরও ডেভেলপমেন্ট হচ্ছে, সিংনাতেও ডেভেলপমেন্ট হচ্ছে। সমান স্তরে সব প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে। আপনার বাড়িটা যদি সুন্দর হয়, আপনার সঙ্গের 2টা বাড়ি যদি সুন্দর না হয়, তাহলে আপনার বাড়িটা ডেভেলপমেন্ট কেউই বলবে না। তার জন্য আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের যিনি যশস্বী প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন যে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের চলতে হবে, সবকা সাথ সবকা বিকাশ, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই স্লোগানকে নিয়ে কাজ করছে সরকারের তরফ থেকে। এবং আমরা বলতে চাই, সবাইকে নিয়ে আমরা সেই কাজটা করতে চাই, কাউকে বাদ না দিয়ে। বিরোধী বন্ধুদেরকেও বলতে চাই যে ভালো ভালো সাজেশন নিয়ে আসুক না তারা, আমরা তাদের সাথে কথা বলবো। যদি ভালো সাজেশন নিয়ে আসে, যদি ত্রিপুরার ডেভেলপমেন্টে তারা কথা বলে, শুধুমাত্র বিরোধিতা করার জন্য তারা বলবে, সেটা আমরা কখনই মানতে পারবো না। এখন এর জন্যই তাদেরকে প্রত্যেকটা নির্বাচনে এই রাজ্যের মানুষ বিতাখ্যান করে দিয়েছে। আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে।
ত্রিপুরার প্রাচীনতম শিল্প যেটা বাঁশবেত শিল্প, সেই শিল্পটাকে কি আরো ভালোভাবে এগিয়ে নেওয়া যায় না? সেই ব্যাপারে কি আপনার কোনো চিন্তাধারা রয়েছে কি? দেখুন, আপনাদেরকে বলে থাকি, এই বাঁশবেতের বেম্বুর যে কথা বললেন আপনি, এই বেম্বু ইন্ডাস্ট্রি সেক্টরে ত্রিপুরা নর্থ ইস্টের সবচেয়ে বড় ফ্যাক্টরি, স্টিক ফ্যাক্টরি, যেটা 2023-এ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে জি কিউবের নামে উদ্ঘাটন হয়ে গেছে। আমাদের কুমারঘাট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিটের মধ্যে শুধুমাত্র বেম্বু ইন্ডাস্ট্রি নামেই পরিচিত হয়ে গেছে, কারণ বেম্বু সেক্টরে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে। এবং বেম্বু মিশনের আপনারা যদি তাদের ওয়ার্ক দেখেন, তারপরে বলতে পারবেন লাস্ট 7 বছরের মধ্যে যারা ছোট ছোট আর্টিজেন যারা ছিল, তাদের কাছে গিয়ে ছোট ছোট ক্লাস্টার বানিয়ে সরকারি তরফ থেকে বিভিন্ন ইনসেন্টিভের মাধ্যমে তাদেরকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, তাদের স্কিলের মাধ্যমে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আপনারা দেখবেন ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন। আজকের দিনে যখন দেখবেন বিভিন্ন সরকারি বলুন বা বিভিন্ন পলিটিক্যাল পার্টির যখন কার্যক্রমগুলো হয় বা বিভিন্ন সোসাইটি বা যে কোনো কার্যক্রম হয়ে হোক না কেন, দেখবেন সবচেয়ে বেশি যদি গিফট বা কাউকে যদি অনার করা হয়, সেটা বেম্বু শিল্পের আর্টিজেন দিয়েই করা হচ্ছে। আমাদের মা ত্রিপুরা সুন্দরী টেম্পলই বলুন, 14 দেবতার টেম্পলই বলুন, বা আপনারা যেই জায়গায় দেখবেন নতুন যখন আমরা কাউকে অনার করছি, আমরা বিশেষ করে আমাদের উত্তরীয় আমাদের যেটা রিসা পরম্পরা রিসা এবং বেম্বু সেক্টরের যে গিফট আইটেম দিয়ে করছি, তার মানে বোঝা যাচ্ছে যে এই সেক্টরটাকেও ডেভেলপমেন্ট করা আছে। এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রাবার বলুন, বেম্বু বলুন, এটিকে ট্রাস্টেড সেক্টরে রাখা হয়েছে তার জন্যই, কারণ এটা আমাদের জনজাতি থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ সেটার মাধ্যমে আজকে থেকে না, আরো পুরনো দিন থেকে সেটার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থাপনা হয়েছে, যাদের মাধ্যমে জীবিকাও নির্ভর হচ্ছে। তার জন্য এটাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন স্কিম এবং বিভিন্ন জায়গা নির্ধারণ করা হচ্ছে, এটার জন্য আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিশায় কাজ করছে। আরেকটা প্রশ্ন থাকবে, কিছু দিন আগে কেন্দ্রীয় কমিটি একটা পার্ট এসেছিলেন ত্রিপুরার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, সেখানে আপনিও ছিলেন, মাননীয় শান্তনা চাকমাজিও ছিলেন। তো সেখানে কি ত্রিপুরার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কোনো কথাবার্তা হয়েছে বা কোনো আর্থিক অনুদানের কথা ওনারা কি বলেছেন? দেখুন, সেটা আজকে না, এটা অনেকদিন আগেই হয়েছে। আপনারা জানেন এডিপি থেকে ত্রিপুরা এরকম একটা স্টেট, যে স্টেটের মধ্যে নর্থ ইস্টের মধ্যে যদি দেখি আমরা শুধুমাত্র ত্রিপুরা রাজ্য, এডিপি ফান্ডেড প্রজেক্ট আমাদের এসছে প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট, যার মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা দেখবেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলোর যে রোডগুলো হচ্ছে সেটা বিটুমিন রোড ছিল। এটাকে যেহেতু এটার মধ্যে ট্রাক লরির অনেক বেশি করে আসা যাওয়া থাকে, তার জন্য রোডটা খারাপ হয়ে যায়। এটা কনক্রিট রোড থেকে আরম্ভ করে নতুন বাউন্ডারি ওয়াল থেকে আরম্ভ করে ড্রেনেজ থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সিসিটিভি থেকে আরম্ভ করে পুরো কমপ্লিটলি একটা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল স্টেট কিভাবে বানানো যায় সেই দিশায় অলরেডি আমাদের তরফ থেকে টেন্ডারিং থেকে আরম্ভ করে সমস্ত প্রক্রিয়া মোটামুটি 30% টেন্ডারিংও হয়েছে। তো তারই ভিজিট হিসাবে এডিবির টিম এসেছিল কিছুদিন আগে, তারা দেখে গিয়েছে এবং খুব স্পিডলি সেটাকে মনিটরিং করে আমাদের কাজটা হয়ে যাচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 2 মাসের মধ্যে তার ইমপ্লিমেন্টিং কাজও শুরু হয়ে যাবে গ্রাউন্ডের মধ্যে। আরেকটা কথা বলবো, যুব মোর্চার স্টেট প্রেসিডেন্ট, যুব আইকন মাননীয় নবাদল বণিক, এবং আজকে আমরা যার সাথে কথা বলছি টিআইডিসির সম্মানিত চেয়ারপারসন শ্রীযুক্ত নবাদল বণিক, আপনার কাছে কি মনে হয় কোন জায়গায় দাঁড়িয়ে কোন কাজটায় আমরা শ্রীযুক্ত নবাদল বণিককে দায়িত্ববান আরো অনেক বেশি দায়িত্বশীল করে ভাবে গড়ে তুলেছে? আপনার ব্যক্তিগত মতামত, রাজনীতির ঊর্ধ্বে বলেছি কথাটা। দেখুন, আমি প্রথমেই কথা বলি, আমি কোনো পলিটিশিয়ান ছিলাম না। প্রথমত নোট বন্ধ যখন হয়েছিল 2016 সম্ভবত 8ই নভেম্বর, তো নোটবন্দিতে আমি বিজেপি সরকারকে, মোদী সরকারকে আমি পছন্দ করি। তো 9th অক্টোবর আমার মনে হয়েছে যে ভাজপাতে জয়েন করা। তো 9th অক্টোবরই আমি সিনিয়র লিডারশিপদের সাথে কথা বলি, তারপর জয়েন করি। তো আমি বিজনেসই ছিলাম, ভালো ছিলাম। তো হঠাৎ করে যখন আমি জয়েন করলাম, কিছু কাজ করার পরে দেখা গিয়েছে আজ 3 মাস পরে আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে। হয়তোবা আমি না কোনো বুথের না মন্ডলে কখনো কাজ করেছি। তো পার্টি সিনিয়র লিডারশিপরা আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইয়ত্রার দায়িত্ব দিয়েছে। তো তখন থেকেই আমার কাছে মনে হয়েছিল যে আমার ফ্যামিলি যেটা আছে, এটা তো ফ্যামিলি আছে, এটাও একটা ফ্যামিলি। কারণ
আমি যদি এই ফ্যামিলির কাজটা, পার্টির যে ফ্যামিলির যে কাজটা যদি আমি না করি, তাহলে হাজারো সংখ্যক মানুষের, যে পার্টি বলুন বা সোসাইটি, লস হয়ে যাবে। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি যদি না করতে পারি। আর বাড়ির ফ্যামিলি হচ্ছে মাত্র 3-4 জন, 10-15 জনের ফ্যামিলি থাকে। তো সেম ভাবে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে পার্টিকে আমি কাজ করতে আরম্ভ করলাম। তো 3-3.5 বছর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি, এবং সেখান থেকেই আমার মনে হয়েছে যে সবাইকে নিয়ে যদি আমরা যদি কাজটা না করি, টিম ওয়ার্কটা যদি সবাইকে নিয়ে যদি কাজটা না করি, একা নবাদল বণিক কখনো সম্ভব না যে কিছু করা। এবং সংগঠনই বলুন না কেন, এবং পার্টির কাজ বলুন, সংগঠন বলুন, এখানে টিআইডিসি বলুন, আমি এতটুকু বলতে পারি, সবাইকে নিয়ে যদি আমরা যদি না চলতে পারি, সবাইকে টিম ওয়ার্কের মাধ্যমে যদি একটা ফ্রেমে যদি সবাইকে না নিয়ে আসতে পারি, তাহলে কোনো জায়গায় গিয়ে সেটা আপনি কাজটা ভালো করতে পারবেন। একদমই তাই। এবং সেই কাজটা কিন্তু আমাকে যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবেই আমাকে শিখিয়েছিল। এবং না আমি কম্পিটিশনে ছিলাম, আমি স্টেট যুব মোর্চা প্রেসিডেন্ট হওয়ার আমার নামও ছিল না দূর পর্যন্ত। পার্টির সিনিয়র লিডারশিপে তৎকালীন সময়ের প্রেসিডেন্ট এবং মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিল যুব মোর্চার। তখন আমার কোভিড ছিল, আমি জানতেও পারিনি, পরে জানতে পারলাম আমার দায়িত্ব ছিল, আমি যেহেতু কম্পিটিশনে ছিলাম না। তখন আমার মনে হয়েছিল যে আমার এত বড় দায়িত্ব আমি কিভাবে সামলাবো, কারণ এত বড় বিষয়, সারা রাজ্যের বিষয়, কখনো আমি পলিটিক্সই করিনি, সেই জায়গায় আমি স্টেট পলিটিক্সে কিভাবে চালাবো, সেটা আমার জন্য বিশেষ একটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সিনিয়র প্রত্যেকটা লিডারশিপ আমাকে সহযোগিতা করেছে, এবং বিশেষ করে যারা আমার ইয়থরা যারা মেম্বার ছিল, আমি মনে করেছিলাম প্রত্যেককে নিয়ে একটা টিম করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা কাজটা করবো তখনই সাকসেসফুল হব। তো আমাদের সামনে 2023-এর নির্বাচন ছিল, এবং এই রাজ্যের যুবকরা প্রত্যেকটা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছিল আবার 2023-এ। এবং আমি যখন যুব মোর্চার প্রেসিডেন্ট হয়েছিলাম, তখন একটা কথা বলেছিলাম সবাইকে, যত ভালো ভালো প্রোগ্রামগুলো হবে, যত সাকসেসফুল কার্যক্রমগুলো হবে, সবগুলো ক্রেডিট গোজ টু আমার টিম মেম্বাররা। আর যে প্রোগ্রামটা আনসাকসেসফুল হবে, যেটা ভালো হবে না, সেটার পুরো লাইবিলিটি আমি। এবং এই কথাটা বলেই আমি কাজটা স্টার্ট করেছিলাম। এবার 3.5 বছর যুব মোর্চার দায়িত্ব আমি পালন করেছিলাম। তো পার্টির তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমাকে এখানে দায়িত্ব দিল যে টিআইডিসির দায়িত্ব পালন করার জন্য। এবং সেখানে ওই জায়গা থেকে যে জিনিসটা শিখলাম আমি এখানেও ইমপ্লিমেন্ট করলাম। এখানে এসে প্রত্যেকটা এমপ্লয়ি, গ্রুপ ডি পর্যন্ত, প্রত্যেকটা গ্রুপ ডি স্টাফ পর্যন্ত তাদের সাথেও কথা বলেছি, এই অফিসের কি কি ড্রব্যাক গুলো আছে, কি কি ভালো দিকগুলো আছে, এবং বিভিন্ন অফিসিয়ালসের সাথে তাদের সাথে আলোচনা করি, মন্থন করি আমরা, এবং বিশেষ করে বোর্ড মেম্বার থেকে আরম্ভ করে শিখার চেষ্টা করি। কারণ মানুষের আমি জানি শিকার শেষ নেই। আমি ছোট ছোট ব্যক্তিত্বের থেকেও যদি একটা গ্রুপ ডি স্টাফ থেকেও যদি একটা কথা শিখতে পারি, তাহলে অসুবিধাটা কোথায়? এবং সবার সাজেশন নিয়ে যদি ভালো চলে একটা ডিপার্টমেন্ট, তাহলে অসুবিধাটা কোথায়? বিভিন্ন সময় আমার যারা সিনিয়র মিডিয়া বন্ধুরা যারা আছে, যারা এডিটর যারা আছে, বিভিন্ন চ্যানেলের যারা এডিটররা যারা আছেন, পুরনো সাংবাদিক যারা আছেন, পুরনো অফিসিয়ালসরা যারা আছেন, তাদের সাথেও কথা বলি যে বলুন তো ডেভেলপমেন্ট আর কি দিক দিয়ে করতে পারি, আরো কোন জায়গাটাতে আরো বেশি করে কাজ করলে আরো বেশি ডেভেলপমেন্ট হবে আমাদের রাজ্যের, সেই দিশাতে যেন কাজ করতে পারি। এবং আমি আপনাদেরকে বলতে পারি, এই পুরো অফিসের সবাই মিলিত চেষ্টায়, হয়তোবা এই অফিসের মধ্যে যদি দেখি যে আমি সবচেয়ে ইয়াংগেস্ট চেয়ারম্যান, মানে সবচেয়ে কম বয়সী যদি কেউ চেয়ারম্যান হয়ে থাকে টিআইডিসিতে এখন পর্যন্ত, সেটা আমার নাম আছে। এবং অল্প বয়সে এবং সমস্ত সিনিয়র ব্যক্তিত্বদেরকে, সিনিয়র অফিসিয়ালস থেকে আরম্ভ করে এই রাজ্যের অনেক সিনিয়র যারা আছে, অভিভাবকরা যারা আছেন, তাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে সাজেশন নিয়ে থাকি যে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি। বড় বড় বিজনেসম্যানরা থেকে সাজেশন নিয়ে যে কিভাবে করতে পারি। আমি বলতে পারি যে গত 2টা ফাইন্যান্সিয়াল এরিয়াতে আপনারা ব্যালেন্স শিট রিপোর্টটা দেখে নেবেন। সবচেয়ে হাইয়েস্ট প্রফিট যদি হয়ে থাকে, লাস্ট 2 বছর সবচেয়ে হাইয়েস্ট প্রফিট হয়েছে। এবং সেটাও এই রাজ্য সরকার 2018 থেকে আরম্ভ করে ইমপ্লিমেন্ট করার জন্য, লাস্ট 5 বছরের ইমপ্লিমেন্ট, সেই ইমপ্লিমেন্টগুলো মিলে এই নতুন নতুন আইডিয়া জোরে সবচেয়ে বেশি হাইয়েস্ট যে প্লাস যে সরকার প্রফিটেবল হয়েছে টিআইডিসি, সেটা লাস্ট 2 বছর সবচেয়ে বেশি হয়েছে, সেটা বলতে পারি আমরা। কারণ গত 5 বছর আরো বেশি হয়েছে, এটাকেও আমরা রেকর্ড ক্রস করে আরো 2 বছর আরো বেশি করে হয়েছে। এবং তার সঙ্গে নির্দ্বিধায় বলতে পারি, যে কোনো ব্যক্তি একটা ভালো সংগঠক যদি হয়, তার পরিবারটা ভালো চলবে, যে জায়গায় যে প্ল্যাটফর্মে কাজ করতে যাবে ভালো চলবে। এবং আমি বলতে চাই, যে কোনো সোসাইটিকে, ক্লাব বলুন, যে কোনো অর্গানাইজেশন বলুন, যে কোনো আশ্রম কমিটি বলুন, প্রত্যেককে বলতে চাই ডিসিশন একা না নিয়ে প্রত্যেকে মিলে যদি আমরা ডিসিশনটা নিই,
এবং যারা দূরে থাকে সবাইকে নিয়ে, তার সবাই থেকে সাজেশন নিয়ে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করি, হয়তো আপনার বিরোধিতা কেউ করতেই পারে, কিন্তু ওর থেকে একটা ভালো সাজেশনও আসতে পারে। একদমই, মানে ও আমাকে নবাদল বণিক হিসেবে আমাকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনার থেকে যদি কোনো ভালো সাজেশন আছে, কেন সেটা আমরা নেব না? আমরা প্রত্যেকটা মানুষের ভালো সাজেশনগুলো নেব। এবং আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই, সোশ্যাল বাংলাকেও ধন্যবাদ জানাই, তার সাথে সাথে অন্য মিডিয়া যারা আছেন, মিডিয়া ভাই বন্ধুরা যারা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা মাঝে মধ্যে ভালো সুবুদ্ধি দেন, আপনারা ভালো সাজেশন দেন, এবং আপনাদের মাধ্যমে বিশেষ করে বিরোধী থেকে আরম্ভ করে এবং এই রাজ্যের যারা গার্ডিয়ান যারা আছেন, যারা এই রাজ্যটাকে ভালো করে চিনেন, ভালো করে জানেন, এই রাজ্যটাকে যারা ভালো পান, যারা এই রাজ্যটার জন্য চিন্তা করেন দিবারাত্রি, তাদের কাছে আপিল করতে চাই আপনাদের মাধ্যমে, ইন্ডাস্ট্রি সেক্টরে আরো ভালো দিকগুলোতে কাজ করতে পারি। আপনারা আমাকে ডাইরেক্ট ফোন করে বলতে পারেন, অফিসে এসে বলতে পারেন। আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষের সাজেশন নিয়ে সবাইকে একত্রিত করে যেন আমরা এই রাজ্যটাকে ডেভেলপমেন্ট করতে পারি। আমরা পলিটিক্স অনেক সময় করতে পারবো, এই রাজ্য যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন পলিটিক্স যে যার পলিটিক্স করুক, কিন্তু রাজ্য ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত যেন সবাই একত্রিত হয়ে যেন আমরা সেই কাজটা করি। এবং শুধুমাত্র চাই আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্য সারা দেশের মধ্যে যেন নাম্বার 1 নাম্বার স্টেটে যেতে পরিণত করতে পারি। এটা অসম্ভব কিছু না, আমাদের কাছে অনেক রিসোর্স আছে, আপনাদের ন্যাচারাল গ্যাস থেকে আরম্ভ করে আমাদের সারপ্লাস কারেন্ট থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থাপনা আছে। এবং আমি মনে করি আমাদের রাজ্যে কোনো যুব ভাই বোনরা যদি মনে করে যে পজিটিভ দৃষ্টিতে সেটা আমি করবই, চ্যালেঞ্জ যদি নেই সেই কাজটা আমি করবই, আমার বিশ্বাস তাকে কেউ আটকাতে পারবে না, সে তার গন্তব্যস্থলে পৌঁছবে। এবং তাকে দেখে যেন আরো 1000টা যুবক আসে। এবং আমি বলতে চাই শুধুমাত্র পজিটিভ দৃষ্টিভঙ্গিতেই ডেভেলপমেন্ট করা সম্ভব, নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে কখনো সম্ভব না। সেই কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাই প্রত্যেকটা মানুষ। আরেকটা শেষ প্রশ্ন করব আপনাকে, রাজ্যের মানুষ এবং বেকার যুবক যুবতীদের কি আশ্বাস, কি বিশ্বাস আপনি দিচ্ছেন আমাদের মাধ্যমে? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের আইডেন্টিফাই করা দরকার আছে অ্যাকচুয়াল বেকার কজন আছে। এখন আপনি মনে করুন MBA কমপ্লিট একটা ছেলে বা যুবক, আপনি বা কেউ যুবতী আছে, বোন আছে, দেখা গিয়েছে সে কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করছে, এবার আপনি লিখে রেখেছেন আনএমপ্লয়মেন্ট কার্ড নিয়ে রেখেছেন, তাহলে কি সঠিক করতে ও বেকার না কর্মসংস্থান আছে? ও নিশ্চয়ই আছে না? তাহলে সেটাকে আমাদের আইডেন্টিফাই আগে করতে হবে যে আমরা কাদের কাদের অ্যাকচুয়াল কর্মসংস্থান নেই, তারা আমরা কাজটাকে কাজ করার মানসিকতা নেই না, কাজ করার ব্যবস্থাপনা নেই। আজকে দেখেন আমরা দেখি মিডিয়া চ্যানেলে পর্যন্ত, আপনাদের যারা যে মিডিয়া চ্যানেল তার নিচের দিকে স্কল অ্যাডভার্টাইজমেন্ট করেন যে একটা ভালো রাইটার দরকার, একটা ভালো অ্যাঙ্কারের দরকার পড়ছে, একটা ভালো এডিটিং এর দরকার পড়ছে। তার নিশ্চয়ই তার মানে যুবকের বা ভাই বোনদেরকে অভাব আছে, লোকের অভাব আছে, যে কর্মসংস্থান আমরা খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়াল মানসিকতাটা হচ্ছে কি, 10টা বছর এই রাজ্যের একটা কমিউনিস্টের যে সরকার ছিল, তাদের মানসিকতা একটা ছিল কি, সরকারের পিছন পিছন যাও, যে পিছন পিছন গেলে যদি সরকারি চাকরি হয়। এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি মনে করি এই রাজ্যের যুব ভাই বোনরা প্রায় 70 থেকে 80% যুব ভাই বোনরা বেরিয়ে এসছে, এবং যার জন্য তারা নিজেরা স্ব-উদ্যোগ হচ্ছে। যারা এখনো বেরিয়ে আসতে পারেনি তাদেরকেও বলবো স্ব-উদ্যোগে চলে আসো, এটা থেকে বেরিয়ে তুমি ভালো করে পড়াশোনা করলে পরে সরকারি ইন্টারভিউসগুলো ফেস করো, তোমার চাকরি হবে। কোনো নেতার বাড়িতে, কোনো মন্ত্রীর বাড়িতে গেলে কোনো চাকরি হবে না, পুরো ট্রান্সপারেন্সি সরকার চলছে, স্বচ্ছতার মাধ্যমে চাকরিগুলো ব্যবস্থাপনা করা হচ্ছে। আমি এই রাজ্যের যুব ভাই বোনদেরকে বলতে চাই, 21 থেকে 31 এই 10টা বছর যেন কেউ জীবন থেকে না নষ্ট হয়। 21 বছরের পরে যেন সে কিছু না কিছু অ্যাডভার্টাইজমেন্টে ঢুকে। কারণ আমি পত্রিকায় প্রত্যেক দিন দেখি, প্রাইভেট এজেন্সি বলুন, বিভিন্ন সোসাইটি বলুন, বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন অ্যাডভার্টাইজমেন্ট থাকে, 2 জন লোকের দরকার, 4 জন লোকের দরকার, 5 জন লোকের দরকার। যদি অ্যাভেলেবেল কর্মসংস্থান যদি নাই থাকতো রাজ্যের যুব ভাই বোনদেরকে, তাহলে নিশ্চয়ই পেপারে এড দিতে দরকার ছিল না যে কর্মসংস্থানের জন্য মাধ্যমিক পাশের জন্য আমরা লোক চাইছি। আজকে দেখবেন একটা ভালো ড্রাইভারের জন্য আমরা লোক চাইছি, অ্যাডভার্টাইজমেন্ট করছি আমরা অ্যাডভার্টাইজের মধ্যে। এবং বিশেষ করে দেখবেন এই যে গ্রামীণ অর্থনীতি, আপনারা বলবেন যে গ্রামীণ অর্থনীতিটা আমাদের অনেক বেশি শক্তিশালী হচ্ছে রাবার সেক্টরের মাধ্যমে। আপনি দেখবেন হয়তোবা একটা যুব ভাই আছে, তার 10খানি রাবার বাগান আছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে সে আনএমপ্লয়মেন্ট, কিন্তু সে সকাল থেকে
সকাল 10টার মাধ্যমে রাবার টেপিং করুন বা যাই অর্থনৈতিক ব্যবস্থাপনা করে তার ফ্যামিলি ইনকাম হয়ে গেছে দেখবেন 30 থেকে 35,000 টাকা, কিন্তু আমরা বলছি সে আনএমপ্লয়মেন্ট, কিন্তু সে কিন্তু তার নিজের কাজটা সে নিজে করে, তাকে মনে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যেহেতু সে সরকারি খাতায় আনএমপ্লয়মেন্ট। তাহলে আমার মনে হচ্ছে আমরা যদি সমস্ত ভাই বন্ধুরা মিলে যদি অ্যাকচুয়াল ডিসকাশন করি যে আনএমপ্লয়মেন্ট কারা কারা আছে, আমার পাড়ার কোন ছেলেটা আনএমপ্লয়মেন্ট আছে, তাকে কোনো জায়গায় ব্যবস্থাপনা করা যায় কিনা, সে কোন এডুকেশন নিয়ে পড়াশোনা করছে, সরকারের তরফ থেকে আপনারা দেখেছেন বিভিন্ন স্কিল ট্রেনিং এর মাধ্যমে জাপান পাঠানো হচ্ছে, আজকের দিনে বহি দেশে পাঠানো হচ্ছে স্কিল ট্রেনিং এর মাধ্যমে, সম্পূর্ণ বিনা খরচায় ট্রেনিং করানো হচ্ছে। আজকে থেকে কিছুদিন আগে প্রায় 50 থেকে 60 জন আমার যুব ভাই বোনদেরকে হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং এর জন্য কলকাতায় পাঠানো হচ্ছে, 3 মাসের জন্য ফ্রি অফ কস্টে ট্রেনিং নেবে। কারণ আজকের দিনে দেখবেন এইখানকারই 3 স্টার 4 স্টার হোটেলগুলোতে অবধি দেখবেন ওয়েটার, নর্মাল ওয়েটারও দেখা যাচ্ছে বহিরাজ্য থেকে এসে কাজ করছে। আমাদের স্কিলের ট্রেনিং এর ব্যবস্থাপনা করা হচ্ছে কেন, সে যেন আরো ভালো করে কাজটা করতে পারে। আপনি দেখবেন অনেক সময় হায়ার এডুকেশন নিয়ে আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম, গ্রুপ ডির ক্ষেত্রে দেখলাম, সে দেখা গিয়েছে খুব ভালো একটা এনআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, এবার দেখা গিয়েছে তার প্রাইভেট সেক্টরে তাকে 40, 50, 60,000 মাইনে দেওয়ার কোম্পানি আছে, লোক আছে, কিন্তু দেখা গিয়েছে সে ও 50, 60,000, 80,000 এর স্যালারিটা ছেড়ে দিয়ে সে কি করেছে, গ্রুপ ডিতে এন্ট্রি করে নিয়েছে। তো তার মানে কি, তার মানে ও সরকারি চাকরির উপর ডিপেন্ডেবল হওয়ার জন্য যাচ্ছে। তো আমি বলবো যারা করতে পারবে, যারা সাকসেসফুল আরো তাড়াতাড়ি হতে পারবে, তারা প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে যদি যায় কোনো একটা যুব ভাই বোনরা, তারা আরো তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হতে পারবে। আমি বলবো 21 থেকে 31 দেখবেন এই টাইমে ছেলে মেয়ের যারা আছে, ভাই বোন যারা আছে, সবচেয়ে বেশি যদি একটা যুবকের সময় নষ্ট হয়ে থাকে 21 থেকে 31, আমি বলবো প্রত্যেকটা যুব ভাই বোনদেরকে এই 10টা বছর না নষ্ট করে পিএমইজিপি থেকে আরম্ভ করে, মুদ্রা লোন থেকে আরম্ভ করে, পিএম বিশ্বকর্মা থেকে আরম্ভ করে হাজারো স্কিম সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে করা হয়েছে। আজকের দিনে মোদী সরকারের তরফ থেকে ব্যাংকগুলোকেও বলা হয়েছে মিনিমাম এত টাকার নিচে যদি কেউ লোন নিতে আসে তাহলে তার থেকে ব্যাংক গ্যারান্টি নিতে পারবে না আপনারা। তো বিনা ব্যাংক গ্যারান্টিতে লোন দিচ্ছে ব্যাংকার্সরা এবং সহযোগিতা করছে। তারপরে যদি আমরা যদি কিছু না করার চিন্তা না করে যদি আমি নষ্ট করি 10টা বছর যে সরকারি থেকে আমার কোনো একটা কর্মসংস্থান হবে, আমার মনে হয় তার একটা ভুল ভাবনা। সেই ভাবনা থেকে দূরে এসে পজিটিভ দৃষ্টিতে কিছু করার জন্য চেষ্টা করো। এবং আমি বারবার বলি, এই রাজ্যের কোনো ভাই বোন, যুব ভাই বোন যদি কিছু করতে চায়, সহযোগী হতে চাই, ডাইরেক্টলি আমার অফিসে চলে আসো, আমাকে ফোন করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদেরকে সাহায্য করব, ব্যাংক কিভাবে লোন দেওয়ার ব্যবস্থাপনা করবে সমস্ত সাহায্য করব। দেখুন অনেক সময় আমরা বলি যুব ভাই বোনরা যে দাদা ব্যাংকে গেলে তো ব্যাংকে লোনটা দিচ্ছে না আমাদেরকে, আমি বলি অনেক সময় দেখুন সেই কথাটা, ব্যাংকারদের কাছে তো তাদেরকেও কিন্তু সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেশারাইজ করে বারবার যে লোন দেওয়ার জন্য। এবং দেখুন মনে করুন আমরা 3-4টা ছেলে কোনো একটা ব্যাংকে আমরা একটা বেকারি ইউনিট স্টার্ট করার জন্য 4 জন ছেলেই আমরা সাবমিট করলাম ডিপিআর যে আমরা বেকারি ইউনিট করব। এবার আমি ব্যাংক ম্যানেজারের কাছে গেলাম যে বলে স্যার আমি বেকারি ইউনিট স্টার্ট করবো, আমাকে লোনের ব্যবস্থাপনা করবেন। ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করতেই পারে 2-3টা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে আপনি যে বেকারি ইউনিটটা করবেন আপনি কি মেশিনারিজ করবেন? আমি বলতে পারছি না স্যার, এটা তো আমি জানি না, ডিপিআর যে রেডি করেছে উনি জানেন। তো ব্যাংক ম্যানেজার বুঝে নিয়েছে আসলে আমি সেটা ইমপ্লিমেন্ট করবো না। তারপর আরেকটা ছেলে গিয়েছে, যাওয়ার পর বললো বেকারি ইউনিট যে করবে তুমি কি কি মেশিনারিজ করবে, কি কোথায় থেকে আনবে, কি কস্টিং যাবে, কি প্রফিট মার্জিন হবে। এবার সে দেখা গিয়ে যে সে শুধু মেশিনটার নাম বলতে পেরেছে, স্যার এই মেশিনটা করতে পারবো, এই মেশিনটা দিয়ে করলে পরে আমার এই হবে। আর 2টা প্রশ্ন করলো জানতে পারলো না। এবার দেখে গিয়েছে আরেকটা ছেলেকে, আরেকটা বোন গেল ব্যাংকে, জিজ্ঞাসা করলো ঠিক আছে কি করবে, বেকারি ইউনিট করবো আমরা। তো ওকে প্রশ্ন করলো ঠিক আছে কি কস্টিং হবে। এবার ও বলছে M20 মেশিনটা নিলে আমি প্রত্যেক দিন এতটুকু করতে পারবো, ডেইলি ওয়ার্কার এতটুকু থাকবে, এতটুকু আমার কস্টিং হবে, এতটুকু আমার ওয়ার্কিং ক্যাপিটাল, এতটুকু আমার ফিক্স ক্যাপিটাল থাকবে। তারপর ব্যাংক ম্যানেজার বুঝতে পারবে কে করবে না করবে না। কারণ সরকার থেকে কিন্তু প্রত্যেকটা ব্যাংকে কিন্তু টার্গেট ফিক্স করা থাকে প্রত্যেক বছরের জন্য, তোমাকে এই স্কিমে এতটা লোন দিতে হবে, এই স্কিমে এতটা দিতে হবে, এই স্কিমে এতটা দিতে হবে। এবার দেখা গিয়েছে ব্যাংক ম্যানেজার কিন্তু ঠিকই তাদের টার্গেট ফিল আপ করে, কিন্তু দেখা গিয়েছে হয়তোবা আমি যে ইউনিটটা করব এখানে বহু সময় দেখা গিয়েছে একটা ফ্যাক্টরি করবে বলে হয়তোবা লোন নিয়েছে, আমার রাজ্যের অনেক ভাই বোনরা নিয়েছে, পিএমইজিবি করবে, এটা করবে, এটা করবে, কিন্তু দেখা গিয়েছে সেই ফ্যাক্টরিটা সে স্থাপন করেনি, তারপর লোনের টাকাটাও কিন্তু দিতে পারেনি ব্যাংকে। আজকে ব্যাংক সিকিউরিটির কথা কেন বলছে,
দেখা গিয়েছে একটা মেজর পার্সেন্টেজ অফ যারা পিএমইজিপি বা স্বাবলম্বন লোন নিয়েছে তারা ব্যাংকের টাকা দিচ্ছে না। এটা তারা দিচ্ছে না বলতে এরকম না, বিষয়টা হচ্ছে তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি, সেটা ইমপ্লিমেন্ট করেনি, তার জন্য সেটা দিতে পারেনি। একটা যুব ভাই বোন যদি সত্যিকারের অর্থে যদি কেউ কিছু করতে যায়, ব্যাংক তাকে 100% সহযোগিতা করবে। এবং আমি বলবো প্রত্যেকটা যুব ভাই বোনদেরকে যে কাজটা করতে চায় মন প্রাণ দিয়ে, আজকের দিনে টেকনোলজিকে এতভাবে কাজে লাগাতে পারি, ইউটিউব থেকে আরম্ভ করে চ্যাটজিপিটি থেকে আরম্ভ করে বহু টেকনোলজি কাজে লাগাতে পারি আমরা। টেকনোলজিকে কাজে লাগিয়ে আগে আমরা রেডি হবো আমরা কি কাজ করব, তার টেকনোলজি সম্বন্ধে জানবো, আগে কোথায় মেশিনারি আসবে, কি আসবে না আসে, সমস্ত কিছু জানার পর আমরা ডিপিআই রেডি করব, ব্যাংকে যাব, তখন দেখবেন ব্যাংক ম্যানেজার 100% আপনাদেরকে এই সরকারের স্কিমের আন্ডারে লোনটা দেবে। এবং আমি মনে করি আপনি যখন একটা ফ্যাক্টরির মাধ্যমে সহোদ্যোগী হবেন এবং তার মাধ্যমে আরো 8টা 10টা ছেলে মেয়েদেরকে সহোদ্যোগী করতে পারবেন। আমি বলবো পজিটিভ দৃষ্টিতে কাজটা করুন। যেই জায়গায় আপনারা আটকাবেন, কিছু যদি ব্যাংকের তরফ থেকে যদি সহযোগিতা না করে, কোনো অফিসিয়াল যদি সহযোগিতা না করে, আপনারা ডাইরেক্ট আমার অফিসে আসুন, আমার সাথে কথা বলুন। আমি 100% কমিটমেন্ট দিচ্ছি এই রাজ্য সরকার প্রত্যেকটা যুব ভাই বোনদের সাথে থাকবে যারা সহোদ্যোগী হতে চায়, কারণ তারা হচ্ছে রাজ্যের ভবিষ্যৎ। আজকে আমরা বলি না যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই রাজ্যের যুব ভাই বোনরা যখন সহোদ্যোগী না হবে কখনোই ত্রিপুরা ডেভেলপমেন্ট হবে না, আমি বারবার বলি। এবং প্রত্যেকটা সেক্টরে ডেভেলপমেন্ট করতে হবে। আপনি রোড করেছেন তো এগ্রিকালচার যদি ডেভেলপমেন্ট করেন হবে না, আপনি যদি এডুকেশনে যদি ডেভেলপমেন্ট করেন হবে না, আপনি যদি হেলথ সেক্টরে যদি ডেভেলপমেন্ট করেন হবে না, আপনি প্রত্যেকটা সেক্টরে ডেভেলপমেন্ট করতে হবে, একসাথে মিলে সবাই মিলে এগিয়ে যেতে হবে, তাহলে গিয়ে এই রাজ্য সরকারের প্রত্যেকটা কাজ হবে। কারণ এই রাজ্য সরকার আসার পরে আপনি হেলথেরই কথাই বলুন না কেন, হেলথ সেক্টরের মধ্যে 9টা স্পেশালিটি ডিপার্টমেন্ট চালু করা হয়েছে, ভাবতে পারা যায়? আগে কেন ছিল না আমি বলতে পারি, আগে কেন হয়নি সেটা আমরা জিজ্ঞাসা করতে পারি। আজকের দিনে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে ধান ক্রয় করছে এমএসএমই মূল্যের মধ্যে, আগে কেন ট্যুরিজম ডেভেলপমেন্ট করা হয়নি? ছবিমুরা তো আগেও ছিল, ডুম্বুর আগেও ছিল এই রাজ্যের মধ্যে, কেন সেটাকে ডেভেলপমেন্ট করা হয়নি? সেটা কি রাজ্যের মানুষ প্রশ্ন করবে না? আজকের দিনে ধর্মনগর যাওয়ার পথ 2.5 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু আজকে থেকে 7-8 বছর আগে 12 ঘন্টা 13 ঘন্টা সময় লাগতো শুধুমাত্র ধর্মনগর পৌঁছানোর জন্য। আজকের দিনে প্রত্যেকটা জায়গায় সাব ডিভিশন লেভেলে কলেজের ব্যবস্থাপনা করা হয়েছে, আজকের দিনে এনসিইআরটি সিলেবাসের ব্যবস্থাপনা করা হয়েছে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীজি দেখেছেন মেয়েদেরকে স্কুটির ব্যবস্থাপনা করা হয়েছে মোটিভেশন বাড়ানোর জন্য। মেয়েদের ক্ষেত্রে হাজারো স্কিম নিয়ে যে ফ্রিতে এডুকেশন দেওয়া হচ্ছে মেয়েদের জন্য, তার মানেটা কি? তার মানে এই সরকার প্রত্যেকটা মানুষের সাথে কাজ করছে। এবং আমাদের দেশের যিনি যশস্বী প্রধানমন্ত্রী আজকে নরেন্দ্র মোদীজি একটাই স্লোগান দিয়েছে, লোকাল ফর লোকাল। আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্লোগান দিয়েছে মডেল স্টেট বানানোর জন্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য, আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গর্বের ব্যাপার। কিছুদিন আগে একটা প্রেসার ট্রাক্সপোস হয়েছে, দেখেছেন আপনারা, যার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীজিকে কনভেনার বানিয়ে আরো 3টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেম্বার বানিয়ে, ডোনার মিনিস্ট্রি যে মিনিস্টার আছে ওনাকে ওইটার মধ্যে মেম্বার বানিয়ে পুরো নর্থ ইস্টটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে ইনভেস্টমেন্ট করা আনানো যায়, সেই দিশায় আমাদের মুখ্যমন্ত্রীকে সেটা কনভেনার বানানো হয়েছে। ছোট্ট রাজ্য, একটা বিশাল ব্যাপার, আমাদের গর্বের ব্যাপার সেটা। আজকের দিনে স্পোর্টস সেক্টরই বলুন না কেন, আজকের দিনে গোল্ড বলুন না কেন, স্পোর্টস সেক্টরে নিয়ে আসার জন্য দীপা কর্মকারের মতন যারা আছে তাদের কথাই বলুন না কেন, প্রত্যেক সেক্টরে রাজ্যকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই রাজ্যের যুব ভাই বোনরা। আমি বলবো শুধুমাত্র পজিটিভ দৃষ্টিতে যদি আমরা কাজটা করি, ডেভেলপমেন্টটা যদি 10 বছরে হওয়ার কথা সেটা আরো 3-4 বছরে আরো বেশি ডেভেলপমেন্ট হয়ে যাবে। শুধুমাত্র পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সবাই কাজ করতে হবে। সেটাই আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমি আপিল করব যে সবাই মিলে চলুন, আমরা সবাই মিলে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার সাথে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর সাথে বিরোধী ভাই বন্ধুদেরকেও বলতে চাই ভালো ভালো সাজেশন নিয়ে আসো, সরকার যেন ভালো আরো বেশি করে কাজ করতে পারে। শুধুমাত্র বিরোধিতা করার জন্য যেন কখনোই বিরোধিতা না করে। আমি দেখি মাঝে মধ্যে বিশেষ করে কিছু যুব সংগঠন আছে শুধুমাত্র বিরোধিতা, সরকারকে কনফিউশন করার জন্য, একটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে কিভাবে আটকে দেওয়ার জন্য তারা বিরোধিতা করে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই তারাও যদি আমার কাছে আসে না, যে সহোদ্যোগী আজকে যারা বিরোধী দলে যারা রাস্তায় নেমে আন্দোলন না করে, আমি তাদেরকে বলবো যে আপনারাও আসুন, আপনারাও নিজেরা সহোদ্যোগী হন। সহোদ্যোগী আপনাদের মাধ্যমে যদি সহোদ্যোগী হন আপনারা, তাহলে আপনাদের মাধ্যমে আরো 10টা ছেলেরা, 10টা ভাই বোনরা যারা সহোদ্যোগী হবে। সময় নষ্ট না করে প্রত্যেকটা ভাই বোন যুব সময় বলবো আমি, একটা যুবকরা 18 থেকে 40-45 বছর যে সময়টা যুব বয়স বলতে পারে, আমি বলবো যুব সময় বলবো। কারণ এই টাইমের মধ্যে আপনার নিজেকে
আপনার পরিবারের সাথে, আপনার সাথে, আপনার সোসাইটির সাথে যে ডেভেলপমেন্টটা করতে পারবেন, আমি বলবো যে এর থেকে বেশি সময় গেলে আপনি সেটা সবার জন্য করতে পারবেন না। তো তার জন্য আমি বলতে চাই এই রাজ্যের যুব ভাই বোনরা একটা দিনও যেন সময় না নষ্ট করে চলুন আমরা সোসাইটির প্রত্যেকটা মানুষ মিলে পজিটিভ দৃষ্টিতে যেন আমরা এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতগুলোর জন্য। আমাদের সাথে এতক্ষণ ছিলেন টিআইডিসির মাননীয় চেয়ারপারসন শ্রী নবাদল বণিক মহোদয়, এবং উনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন ওনার মতামত। দর্শকদের দরবারে দর্শকদের সাথে ছিলেন। আমি অনুরোধ রাখব ত্রিপুরার প্রত্যেক দর্শক যারা আমাদের দেখছেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে আমাদের আরও সমৃদ্ধ করবেন। যেখানে নবাদল বাবু নিজে বলছেন যে আপনাদের ভালো সাজেশন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং ওনার দৃষ্টিতে আনা আমাদের দায়িত্ব, কর্তব্য অবশ্যই। নবাদল বাবুর সাথে ছিলাম এতক্ষণ আমি রূপেন ভট্টাচার্য, ক্যামেরায় ছিলেন শ্রী পল্লব নাগ মহোদয়। সোশ্যাল বাংলার পর্দায় পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন। ধন্যবাদ।